টেলিভিশনের প্রায় সব চ্যানেলেই দেখাচ্ছে দেশের বিভিন্ন স্থানের লোকেদের মারা হচ্ছে। লোকগুলোকে খুব বাজেভাবে মারা হয়েছে। কারো চোখ তুলে নেওয়া হয়েছে, কারো শরীরে বিভিন্ন জায়গা কেটে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। কিন্তু কে মেরেছে এদের এই নিয়ে পুলিশও চিন্তিত, কারণ খুনিকে এখনও কেউ দেখেনি। এদিকে এক অন্ধকার জগৎ থেকে আলোর দিশা হয়ে আজ প্রথম কলেজে পা দিল। কলেজে ঢুকতেই কয়েকটা ছেলে মেয়েকে ডাকলো। জি, আমাকে দেখছেন? আশেপাশে তুই ছাড়া কেউই, তাহলে তোকেই রাখছি। আর এমন খেয়াত সেজে এসেছিস কেন? জানিস না কলেজে সব চলে না? তারপর সবাই মিলে র্যাগিং শুরু করলো। চুলগুলো সব এলোমেলো করলো, চশমাটা ফেলে দিয়ে সবাই মারতে লাগলো। ইভা বলল, থাক, অনেক হয়েছে, এবার ক্লাসে চল সবাই। চলে গেল। আমি শুধু ওদের দিকে দেখে মুচকি এসে সব ঠিকঠাক করে ক্লাসে গেলাম। প্রথম সিটটা খালি রেখে বসে পড়লাম। ঠিক তখনই কেউ আমার গলার ধরে বলতে লাগলো, তো এখানে বসার সাহস কেমনে পাস? এটা আমার সিট, তোর হয় এখান থেকে। ভালো করে দেখি এটা আর কেউ না, সেই মেয়েটা। আমি মুচকি এসে পেছনে চলে গেলাম। তারপর স্যার আসলো, আমাকে অনেক অপমান করে ক্লাস শুরু করলো। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলো, শুধু আমার পাশের ছেলেটা বাদে। ক্লাস শেষে স্যার চলে গেল, সবাই বের হয়ে গেল। আমার পাশের ছেলেটা বলল, তুমি আজকে কলেজে নতুন? আমি রাহাত। তোমাকে একটা কথা বলি, ওদের সাথে লাগতে যেও না, ওরা ভালো না। মিমের বাবা এখানকার নেতা, প্রিন্সিপাল ওর বাবার কথাই ওঠে বসে। এই জন্যে ও যখন যা মন চাই ও তাই করে, ওকে কেউ কিছুই বলতে পারে না। এই জন্য এত অহংকার? আচ্ছা, তোমার নামটা শোনা হলো না। নাম কি তোমার? কেউ নাই, আমি একা থাকি, গ্রাম থেকে এসেছি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? মিলন মুচকি হেসে হ্যাঁ বলল। তারপর দুজনে অনেক গল্প করে বাড়ি চলে গেল। পরদিন আবার আগের মতো সেজে কলেজে গেলাম। কলেজের সামনে রাহাতকে দেখতে পেয়ে দুজন একসাথে কলেজে ঢুকলাম। আর তখনই মিহিবা তার বন্ধুরা ডাকলো। আই খ্যাত ছেলে, এদিকে আয়। একটা ঢোকিলে ভয়ে ভয়ে গেলাম। আই ছোট লোক, কাল তোর শিক্ষা হয়নি, আজ আবার খ্যাত সেজে কলেজে এসেছিস? আমি মাথা নিচু করে আছি আর বলতাম, দেখেন আপু, আমিও এখানে পড়তে এসেছি, আমাকে আমার মতো থাকতে দিন না। এমন করেন কেন আপনারা? কি আমার মুখের উপর কথা বলা? সায়ন শান্ত, তোর ধর ওকে, একে আজ উচিত শিক্ষা দিব। বলেই আমাকে সবাই মারা শুরু করে। রাত আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। ওরা সবাই চলে গেল। আমি মুচকি এসে রাহাতের কাছে গেলাম। সরি রে, ওরা তোকে মারলো আর আমি কিছুই করতে পারলাম না। মুচকি এসে বললাম, ধর, তুই এইসব ভাবিস না, ওসব কিছু না, ওদের পরে দেখে নিব। এখন চল ক্লাসে যাই। ক্লাসের স্যার এসে আবার আমাকে অপবাদ করে ক্লাস শুরু করলো। একে একে সব ক্লাস শেষ করে কলেজের মাঠে গিয়ে গল্প করতে লাগলাম। সবাই তোকে কত বাজে কথা বলে, তুই মন খারাপ করিস না, ওরা একদিন ঠিক শাস্তি পাবে। ওদেরকে পরে দেখে নিব, এখন চল বাড়ি যাই, কাজ আছে। দেখবি মানে, তোকে বারবার না করেছি, একদম ওদের সাথে লাগতে যাস না। আরে এমন কিছু করবো না, চল বাড়ি যাই। রাতের বেলা আবার নিজের আগের রূপে ফিরে এলো মিলন। কালো প্যান্ট, কালো জ্যাকেট, মুখে মাস্ক আর চুলে জেল দিয়ে সাথে রিভলভার নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় এসে তার সামনে কয়েকটা কালো গাড়ি থামে। একজন এসে গাড়ির দরজা খুলে দেয়। রাজু, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সব ঠিক আছে। খবর পেয়েছি লোকটা বিদেশে নারী পাচার করে। মিলন মুচকি হেসে বলল, আজ ও সঠিক শাস্তি পাবে। গাড়ি এসে একটা বাংলোর সামনে থামলো। চারিদিকে ঘন জঙ্গল, ঘরের মাঝে হালকা আলো। চেয়ারে বসা লোকটার সামনে গিয়ে বসলো মিলন আর বলল, নারী পাচার করিস তাই না? আজ তো কেমন ভাবে মারবো, লোকে তোর লাশটাও দেখে ভয় পাবে। না, আমাকে মারবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, মাফ করে দিন আমাকে। অসহায়ের মতো বলল লোকটা। মিলন মুচকি হেসে বলল, মাফ? আর আমি? তুই তো
ক্ষমা পাবার কোনো রাস্তা রাখিস নি। এই বলে কপালে একটা গুলি করলো, সেটা মাথার পিছন দিয়ে বেরিয়ে গেল। তারপর শরীরের বিভিন্ন অংশ কেটে কাটা জায়গায় মরিচের গুঁড়ো দিয়ে দিতে লাগলো। তারপর আরও কয়েকটা গুলি করে লাশটাকে থানার সামনে ফেলে চলে গেল। পরের দিন সকালে আবার কলেজে গেল। আগের মতোই খ্যাত সেজে, খুব স্বাভাবিকভাবেই, যেন কিছুই হয়নি। কাছে এসে ক্লাসে ঢুকবো, তখনই মিম ও তার বন্ধুদের ডাক পড়লো। রাগ হচ্ছে খুব, সুযোগ পেলে মেরে হাসপাতালে পাঠাইতাও। এদের এত অহংকার বই থেকে আসে। এই মেয়ে শুধু মেয়ে বলে ছাড় পেয়ে যাচ্ছে। ও এই রাতটাকেও আজকে দেখতে পাচ্ছি না। মনে মনে বলে ভাবনা বড় চেহারা নিয়ে গেলাম ওদের সামনে। আর মিম বলল, কি ভাবছিস? তোর ওই খ্যাত বন্ধুটাকে খুঁজছিস? পাবি না। ওকে তোকে নিয়ে মজা করছিলাম। ও তখন একটু লেকচার দিচ্ছিল, তাই আমরা ওকে মেরে হাসপাতালে রেখে এসেছি, যেন আমাদের মুখের উপর আর কথা বলতে না পারে। খুব রাগ হলো নিজের উপর। আমার জন্য রাহাত মার খেলো। এবার তো কিছু একটা করতেই হবে, না বলে এরা আরো বেশি এমন করবে। রাহাত কোন হাসপাতালে আছে খোঁজ নিয়ে ওর কাছে গেলাম। রাহাত আমাকে দেখে শুধু তাকিয়ে আছে। ও এখন কেমন লাগছে তোর? এখন ভালো আছি। আমি ডাক্তারের সাথে কথা বলে রাহাতকে হোস্টেলে নিয়ে গেলাম। রাহাতকে শুয়ে দিয়ে ওর পাশে বসে আছি। কি রে, তুই বাড়ি যাবি না? আমাদের গরিবদের আবার বাড়ি, এখন থেকে আমি এখানে থাকবো তোর পাশের রুমে। তাহলে তো ভালো হলো। হ্যাঁ, এখন তুই ঘুমা, আমি গেলাম রুমে। সে একটু ভেবে শান্ত আর সায়নের ফোন দিয়ে ওদের একটা বের কথা বলে একটা জায়গায় যেতে বললাম। আর এদিকে রাজুকে ফোন করে ওদের বাংলোতে নিতে বললাম। কথা মতো কাজ হয়েছে, এখন শুধু যাবার অপেক্ষা। সবাই ঘুমিয়ে গেছে। মধ্যরাতে ওর পোশাক পরে চুলে জেল দিয়ে রিভলভার নিয়ে বেরিয়ে পড়ল। সবার চোখ আড়ালেও রাহাতের চোখে পড়ল। এটা কি হলো? এটা তো মিলনের রুম। তাহলে ওই লোকটা কে? তাও আবার এত রাতে ওর ঘর থেকে বেরিয়ে গেল। রাহাত মিলনের পিছু নেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। মাঝ রাস্তায় একটা কালো গাড়ি এসে মিলনকে নিয়ে যায়, আর রাহাত রুমে চলে আসে। মিলন বাংলোতে গিয়ে শান্ত আর সায়নকে ইচ্ছা মতো মেরে রাহাতকে যে হসপিটালে ভর্তি করা হয়েছিল ওই হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে গেল। পরের দিন সকালে মিলন রাহাতের রুমে গিয়ে দেখে রাহাত শুয়ে আছে। কি রে, কেমন লাগছে এখন? তার আগে বল, কাল মধ্যরাতে কোথায় গিয়েছিলিস তুই? তোর কি মাথা খারাপ? আমি মাঝরাতে কেন বের হব? আমি সব দেখেছি। দামি দামি জামা প্যান্ট পরে বেরিয়েছিলিস তুই, আর তোর ঘরেও তালা ঝুলছিল, আর মাঝ রাস্তা থেকে একটা কালো গাড়িতে উঠে গেলি। মিথ্যা বলিস না। রুমে তালা দেখেছিস? তাহলে আমি সকালে বের হলাম কি করে? আর আমি রাতে না ঘুমিয়ে কোথায় বের হবো? আর কি বললি দামি পোশাক? কোনো মতে জীবন চলছে। আর তুই কি বলিস? আমি এসব কই পাবো? মায়ের খেয়ে তোর মাথাটা গেছে। জানি না, তবে কিছু তো রহস্য আছে যেটা আমি জানি না। তুই বলে সব জানবি। এখন রেস্ট নে, কলেজে যেতে হবে। রাতকে কোনো মতে কাটিয়ে রুমে আসলাম। অটির সকালে রাতকে নিয়ে কলেজে গেলাম। একটু দূরে গাছের নিচে মিমো তার মেয়ে বন্ধুরা গল্প করছিল। আমি মিমের দিকে তাকিয়ে একটু মুচকে এসে যেতে লাগলাম। তখনই মিমের টেয়া সেই বিখ্যাত নাম ধরে কেউ ডাকলো। পিছনে করে দেখি মিম ডাকছে। আমি আর রাহাত গেলাম। মিম রাহাতকে বলল, আমি কি তোকে ডেকেছি? তুই যা এখান থেকে। রাহাতও বাধ্য ছেলের মতো চলে গেল। ওই খাপ ছেলে, আমাকে দেখে হাসছিলি কেন? আমি কি হাসির কিছু মেরে তোকে হাসপাতালে পাঠিয়ে দেব? আর একবার যদি এমন করিস, আজ মাফ করে দিলাম, যা। আমি আস্তে আস্তে আসতে লাগলাম। তখনই শুনতে পেলাম মিম বলছে, সিয়াম, শান্ত, এরা কেউ আসছে না কেন? আমি একটু পিছনে করে বললাম, আসবে না বলে মুচকি এসে চলে গেলাম। মিম অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর সায়নের ফোনে ফোন করলো, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে। শান্তর ফোনে ফোন করলো, শান্তর ফোনও অফ। অনেক ভেবে মিম সায়নের বাড়ির নম্বরে কল করলো। সায়নের মা ধরলো। হ্যালো আন্টি, সায়ন কই? আজ কলেজে আসলো না যে? সায়নের মা হু হু করে কেঁদে দিল আর বলল, কাল রাতে সায়নকে কে যেন মেরেছে। ওকে তো হাসপাতালে ভর্তি করিয়েছি, এখন একটু ভালো আছে।
ডাক্তার বলেছে একটু দেরি করে যে আনলে বাঁচানো যেত না। ওকে আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। ফোন রেখে হাসপাতালে চলে গেল। সায়ন মিমকে দেখে চোখ খুলল। কিরে সায়ন, কে মারলো তোকে এইভাবে? মিম দূরে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। ওর ভাবনার ছেদ ঘটে তানহার ডাকে। এই মিম, কি এত ভাবছিস? কে মারতে পারে? ওই খ্যাত ছেলেটা? ছেলেটা তখন কেমন আগে থেকে বললো দেখলি না যে ওরা আজ আসবে না? ও জানে কেমনে? তাহলে কি ও নিজে এদের? কি যে বলিস না, ওই রকম ছেলে মারবে? এদের মারতেও তো নিজেই মরবে। তোরা যে ভাবছিস তা না, ওটা তো একটা খ্যাত। ও কি করে মারবে? যে ছিল তার মুখটা তো দেখতে পেলাম না, মুখে মাস্ক পরেছিল, না হলে দেখে নিতাম। ওকে থাক তাহলে, আমরা যাই, সুস্থ হয়ে কলেজে আসবি। হ্যাঁ, মিমের ভাবনার শেষ নেই। নিজেও জানে না কেন ওই ছেলেটাকে নিয়ে ভাবছে। আর ছাদে দাঁড়িয়ে রাতের ব্যস্ত শহর দেখছে। হঠাৎ চোখ পড়ল একটা লোক প্রাণপণে দৌড়চ্ছে। তার পিছনে আরও একটা লোক। মিম তাড়াতাড়ি বাহিরে আসলো। তখন মিলন মিমের সামনে পড়ল। মাস্ক পরে থাকায় মিম মিলনকে চিনতে পারল না। মিম বলে উঠল, কে ওখানে? মিলন না দাঁড়িয়ে চলে গেল। ততক্ষণে লোকটা পালিয়ে গেছে। মিলন আর না দাঁড়িয়ে চলে গেল ওখান থেকে। ও শিট, এই মেয়েটার জন্য পালিয়ে গেল। তবে ধরবই ওকে, পালিয়ে যাবে কই? পরের দিন সকালে মিম ও তার বন্ধুরা কলেজে গেল, শান্ত আর সায়ন বাদে। কিছুক্ষণ পর রাহাত আর মিলন কলেজে আসলো। মিলন মিমের দিকে দেখলো, কিন্তু আজ মিম ওদেরকে কিছুই বলল না। একে একে সব ক্লাস শেষ করলো, কিন্তু মিম আজ চুপচাপ। খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। মিলন মিমের দিকে তাকিয়ে ভাবছে, আর রাহাত মিলনকে ডাকলো। কি এত ভাবছিস বলতো? ভাবছি ওরা আজ আমাদের কিছুই বললো না। স্যার ভালোই হয়েছে, বাদ দে, চল হোস্টেলে যাই। আজ মিমও চলে গেল। রাতের বেলা মিম একটা কফি বানিয়ে ছাদে গেল। রাতের তারা ভরা আকাশটা দেখতে থাকে। এদিকে মিলন কালকে সেই লোকটার খোঁজে বেরিয়ে পড়ে। চারিদিকে ওর লোকদের নজর রাখতে বলে, আর পেয়েও যায়। নেশা করে বাদ থেকে ফিরছে। মিলন গিয়ে শার্টের কলার ধরে বলল, অবৈধ ব্যবসা করিস আর লোককে ব্যবসা শেখাস। আজ তোকে আমি শেখাবো কেমনে মৃত্যুর খেলা। চল তুই। ওকে গাড়িতে তুলে নিয়ে এলো বাংলোতে। একটা চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দিল। তারপর মুখে লেবুর রস দিল নেশা কাটানোর জন্য। তারপর চলে গেল। পরের দিন সকালে মিলন লোকটার গায়ে গরম পানি ঢেলে দিল। লোকটা চিৎকার করে জেগে উঠল আর বলল, তুই কাজটা মোটেও ঠিক করছিস না, এবার ছেড়ে দে, দেখ তোর কি অবস্থা করি। আহ, এত চিৎকার ভালো লাগে না। এইটুকুতে ভয় পাচ্ছিস? যখন তোকে তিলে তিলে মারবো তখন কি করবি? আর তোকে ছেড়ে দেওয়ার জন্য আনিনি, ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হবে তোকে। মিলন লোকটাকে বেল্ট দিয়ে মারতে লাগলো। তারপর প্রত্যেকটা ক্ষত জায়গায় মরিচের গুঁড়া লাগিয়ে দিল। আমি সইতে পারছি না, এভাবে মারাচ্ছে, একেবারেই মেরে ফেরো আমাকে। মিলন লোকটার মুখে অ্যাসিড মেরে মাথায় আর বুকে গুলি করলো। লোকটার নিথর দেহ পড়ে রইল মেঝেতে। রাজু লাশটা থানার সামনে ফেলে রেখে আয়, আর কোনো প্রভাব যেন না থাকে। মিলন চলে গেল ওখান থেকে। পরের দিন কলেজে গেল। মিলনকে দেখে রাহাত ডাকলো। মিলন রাহাতের কাছে গিয়ে বসলো। কি রে, কাল কলেজে আসলি না? আবার তোর ফোনটাও বন্ধ, কোথায় গিয়েছিলিস? কোথাও না, শরীরটা ভালো লাগছিল না, তাই আসিনি। তুই শুনেছিস কাল একটা লোককে খুব বাজেভাবে মেরে থানার সামনে ফেলে রেখে গেছে, কিন্তু ফোনে কোনো প্রমাণ রেখে যায়নি। আর কে মেরেছে তা কেউ বলতে পারে না। দেশে এত খুন হচ্ছে আর এখনও পর্যন্ত কেউ খুনিকে ধরতে পারছে না। মিলন একটু মুচকি হেসে বলল, বাদ দে তো, তাতে কি হয়েছে, আমরা আমাদের মতো থাকি। তুই হাসছিস? না, আসল কি, ওসব ব্যাপারে মাথা দেখা অনেক ভালো। উনি কি কেউ খুঁজে পাবে না। তুই এতটা নিশ্চিত হচ্ছিস কেমন করে? আরে বাদ দে, চল ক্লাসে যাই, না বলে দেরি হবে। মিলন আর রাহাত ক্লাসে গেল। মিম যে এতক্ষণ ওদের পিছনে ছিল তা ওরা দেখতেই পায়নি। মিম ওদের সব কথা শুনে নিল। আমার তো এই খেয়াল ছেলেটাকে সন্দেহ লাগছে। সব কিছুতেই মুচকি হাসে, আর ও কেমন নিশ্চিতভাবে বলল যে খুনিকে কেউ খুঁজে পাবে না।
নজরে রাখতে হবে একে। মিম আর সেদিনে কলেজে থাকলো না, বাসায় চলে গেল। আবার কলেজ ছুটির সময় কলেজের সামনে গেল। মিলন আর রাহাত বের হলে ওদের পিছু নেয়। মিলন আর রাহাত গল্প করছে। হঠাৎ মিলন পিছনে তাকিয়ে চারপাশটা একবার ভালোভাবে দেখে নিল। কি হয়েছে? কি দেখছিস? কেউ কি ফলো করছে আমাকে? মানে কি বলছিস? মিম ওদের পিছু পিছু গিয়ে ওদের হোস্টেল পর্যন্ত চলে গেল। হঠাৎ মিলন মিমকে সামনে দেখতে পায়। কি ম্যাম, আপনি এখানে? আমি এখানে, আমার কাজ আছে। এত করছেন কেন? আমি কি করব, কোথায় যাব সেটা তোকে বলবো? কাজ আছে তাই এসেছি। এই বলে ওদের সামনে থেকে চলে গেল। এই মেয়েটা শুধু চারিগিরি জানে, শাকচুনি মেয়ে একটা। মিলন আর রাহাত যে যার রুমে চলে গেল। মিলন জানালার কাছে এসে তো অবাক। মিম বাহিরে দাঁড়িয়ে আছে, চারপাশে কি যেন খুঁজছে। মিলন চুপি চুপি মিমের পেছনে গেল। ফেল হলাম তো কি, এর রহস্য তো আমি বের করব। মিম চলে গেল।